আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না। ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন নির্বাসিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দল পর্যন্ত সবাইকে আবার এক সুতোয় গাঁথার চেষ্টা চলছে। মহিলারা পেটে লাথি দিছে। হ্যাঁ, সে জয় বাংলা বলছে এইটার অপরাধ। এখন তোমরা বলতেছো কেন যে আমরা আওয়ামী লীগের পাহারাদার? বিপি নূর বলছে না যে আমার আসনের সকল আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম। আওয়ামী লীগের নূর বিপি নূর দায়িত্ব কিভাবে নেয়? সে না আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে। নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে ততই ভারতের মাটিতে বসে আওয়ামী লীগ আরও সক্রিয় হয়ে উঠছে বলে আলোচনা জোরালো হচ্ছে। দলটির শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই তাদের নেতাকর্মীদের কারাগারে দেখতে চান না, এমন দাবিও উঠছে রাজনৈতিক অঙ্গনে। সর্বশেষ আশুলিয়ায় লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে দলীয় নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আওয়ামী লীগের তৎপরতা আরও বেড়েছে বলে মনে করছেন অনেকেই। এই রায়ের পর থেকেই রাজনৈতিক অন্দরমহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে এবার আলোচনায় উঠে আসছে বিপি নূরের নামও। কেন তার নাম সামনে আসছে, এর নেপথ্যে কী কারণ, এসব নিয়েই চলছে নানা জল্পনা কল্পনা। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া এই নতুন সমীকরণ ও ঘটনার গভীর বিশ্লেষণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন নির্বাসিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দল পর্যন্ত সবাইকে আবার এক সুতোয় গাঁথার চেষ্টা চলছে। বার্তাটা পরিষ্কার, আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে দেয়নি। দীর্ঘ নীরবতার পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। এই প্রস্তুতির প্রকাশ্য ইঙ্গিত মিলেছে দিল্লির একটি বৈঠকে। সপ্তাহ দুয়েক আগে শেখ হাসিনার সাথে দিল্লিতে বড় বৈঠক করে যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। নির্দিষ্ট করে বললে গত 21 জানুয়ারি লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল খান। ভারতে এক সপ্তাহের সফর শেষে 26 জানুয়ারি তারা লন্ডনে ফিরে যান। এই এক সপ্তাহ তারা কিভাবে দেশের রাজনীতিতে ফেরা যায় সেই আলাপই জারি রাখেন বলে সূত্র মারফত জানা যায়। এর সপ্তাহ দুয়েক বাদে গার্ডিয়ান বলছে আওয়ামী লীগ আদতে বসে নেই, তারা প্রস্তুত। প্রয়োজনে জেলে যেতেও প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই পর্যায়ে এসে আওয়ামী লীগের অবস্থান আর নিছক গুজব বা রাজনৈতিক কানাঘুষার স্তরে নেই। দ্য গার্ডিয়ান বলছে দলটি এখন নির্বাসন কেন্দ্রিক একটি বিকল্প রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে চাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 16 মাসে 6 শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতা ও আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছেন। তাদের অনেকের বিরুদ্ধে হত্যা, মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রদ্রোহ কিংবা দুর্নীতির মামলা রয়েছে। ফলে দেশে ফেরা আপাতত ঝুঁকিপূর্ণ। এই বাস্তবতায় সীমান্তের ওপার থেকে চলছে সাংগঠনিক যোগাযোগ, রাজনৈতিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ। এই নির্বাসিত রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনা। দিল্লিতে তার অবস্থান ঘিরে কড়া নিরাপত্তা থাকলেও রাজনৈতিক যোগাযোগ থেমে নেই। দ্য গার্ডিয়ান জানাচ্ছে শেখ হাসিনা প্রতিদিন দীর্ঘ সময় ধরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক ও ফোন আলাপে যুক্ত থাকছেন, কাজ করছেন 16 ঘন্টা পর্যন্ত। কলকাতা থেকে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়মিত দিল্লিতে ডেকে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, দলকে ভেঙে পড়া অবস্থা থেকে ধরে রাখা এবং প্রয়োজন হলে আবার মাঠে নামার মতো অবস্থায় রাখা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্যেও এই প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন শেখ হাসিনা এখনও সরাসরি মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলকে একটি বড় রাজনৈতিক সংগ্রামের জন্য প্রস্তুত করা হচ্ছে। যদিও বা বাস্তবতা হলে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। ফলে এই যোগাযোগ ও প্রস্তুতির দাবি সরকার বিরোধী রাজনীতির চোখে আরো বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। এই জায়গাটাতেই আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে বেশি বিতর্কিত হয়ে ওঠে। শেখ হাসিনার শাসনামলের শেষ পর্যায়ে সরকার বিরোধী আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে সহিংসতায় আনুমানিক 1400 মানুষ নিহত হন। এই ঘটনাগুলোর পরই সরকার পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। এই রায় আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। মানবাধিকার সংগঠন ও কূটনৈতিক মহলেও প্রশ্ন ওঠে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। একই সঙ্গে শুরু হয় শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতা। আওয়ামী লীগ এই পুরো প্রেক্ষাপটকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করছে। দলটির শীর্ষ নেতাদের দাবি, 2024 সালের গণ অভ্যুত্থান কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল না। তাদের মতে এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র, যেখানে দেশি ও বিদেশি শক্তির ভূমিকা ছিল। কলকাতার উপকণ্ঠে নিরাপত্তা বেষ্টিত আবাসন এলাকা থেকে কথা বলতে গিয়ে নেতারা বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিশোধমূলক। মহিলারা যে পেটে রাখতে দিল, মহিলারা পেটে লাথি দিছে। হ্যাঁ, সে জয় বাংলা বলছে এইটার অপরাধ। এখন তোমরা বলতেছো কেন যে আমরা আওয়ামী লীগের পাহারাদার? বিপিনুর বলছে না যে আমরা আসনের সকল আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম। আওয়ামী লীগের বিপিনের দায়িত্ব কিভাবে নেয়? সেনা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে। এই ভাত হোটেলেও যেমন এখানেও তেমন, সমস্যা নাই তো। আচ্ছা আপনি বলেন, রাস্তার মধ্যে একটা কুকুর হেঁটে যাইতে ওরে আপনি যে জোরে লাথি দিবেন? না, এটা গতকাল ঘটাইছে এক জায়গায় একজনে, দেখছেন? ছবি দেখছেন? মহিলারা যে পেটে রাখতে দিল, মহিলারা পেটে লাথি দিছে। হ্যাঁ, কোন জায়গায়? আমরা ইয়েতে দেখছি, মানে সে জয় বাংলা বলছে এইটার অপরাধ। এখন তোমরা বলতেছো কেন যে আমরা আওয়ামী লীগের পাহারাদার? বিপিনুর বলছে না যে আমরা আসনের সকল আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম। এই লজ্জা করে না তোমাদের? আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না। তো একদল স্লোগান দিচ্ছে যে ভোট দেব কিসে, ধানের শীষে, টুলিয়াফার দুনয়ন, এলাকার উন্নয়ন। আর এদের বিরোধীরা যাওয়ার সময় একটু বলতেছে পরে দিয়ে যে নাম তার টুলি, আমরা গেছি ভুলি, নাম তার আরমান, রাখবে মোদের সম্মান। এটা জামাতের প্রার্থী। আরও মজা দেখলাম যে চল চাতুরি করে কলা কৌশলে নির্বাচনের যে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশন, সেগুলার ফাঁক গলিয়ে সবাই কিন্তু তাদের নিজ নিজ কাজ সারতেছে। যেমন একটা বড় মানুষের জন্মদিন উপলক্ষে দাতব্য সেবা দেবে, চিকিৎসা ফ্রি মেডিকেল ক্যাম্প। তো সে মেডিকেল ক্যাম্প দেবে, ওষুধও দিচ্ছে ফ্রি, কিন্তু আসলো কে? আসলো তাদের একজন প্রার্থী, তার সাথে সবাই ছবি উঠাচ্ছে, চলছে, জিন্দাবাদ চলতেছে। আবার আরেকজন ওই এলাকার 2 রোডের বাসিন্দাদের কথাবার্তা হবে, তাদের সুবিধা অসুবিধা নিয়ে, তাকে করে ফেলছে প্রধান অতিথি। কারা করলো? ওরা। একটা লাভ হচ্ছে, এখন এমনি তো অনেকে চেনে, তারপরে সালাম পাচ্ছি প্রচুর। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণ হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।